অবশেষে সম্মিলিত ৫ ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর। তাদের গতানুগতিক মুনাফা দিয়ে পুরো টাকা উত্তোলনে যে চূড়ান্ত সিদ্ধান্ত হল, হেয়ার কাট নিয়ে আসছে ব্যাপক সুখবর। কবে থেকে কার্যকর হবে, কারা পাবেন, কারা লাভবান হবে, এই সংক্রান্ত একটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করে জনপ্রিয় দৈনিক দি বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা। আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, পত্রিকার শিরোনামেই বলা হচ্ছে, আবার বেসরকারীকরণ নাকি রিক্যাপিটালাইজেশন, একীভূত ৫ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক। কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনে, কি বলছেন সরকার আর কি বলছেন গ্রাহকগণ, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। তাহলে শুরু করা যাক। অন্তর্বর্তী সরকারের সময় একীভূত করা ৫ ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংককে আবার বেসরকারীকরণ করা হবে নাকি একীভূত করে জনগণের করের টাকা দিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংককে রিক্যাপিটালাইজ করা হবে, তা নিয়ে চিন্তায় রয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। গতকাল অর্থ মন্ত্রণালয় আয়োজিত ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় বাংলাদেশ গভর্নর এ তথ্য জানান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গভর্নর বলেন, ব্যাংক রেজলিউশন বিল পাশ হবার পর এই ৫টি ব্যাংকের বিষয়ে আমরা ইতিবাচক ও নেতিবাচক দুইভাবেই দেখতে পারি। এখন হয় করদাতাদের টাকা থেকে ৫ ব্যাংকের আমানতকারীদের পাওনা ১,৩০,০০০ কোটি টাকা আমানতকারীদের দিতে হবে, যা কয়েক বছর লাগতে পারে, না হয় একটা নির্দিষ্ট সময় পরে সম্মিলিত ইসলামী ব্যাংককে রিক্যাপিটালাইজ করতে হবে। তিনি আরও বলেন, রিক্যাপিটালাইজ করার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে এবং প্রচুর বিনিয়োগ হবে। আমাদের ফিসকালে সেই স্পেস কতটুকু আছে তা আপনারা জানেন। এটা নিয়ে আমরা আপনাদের সঙ্গে পরামর্শ করব যে এখনই প্রাইভেটাইজ করার চেষ্টা করব নাকি এখনই আমরা রিক্যাপিটালাইজ করার চেষ্টা করব। অন্তর্বর্তী সরকার প্রণীত ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ সংশোধন করে সরকার ব্যাংকগুলোর পুরনো মালিকদের এসব ব্যাংকের মালিকানায় ফেরত আসার সুযোগ রেখে বিল পাশ করেছে, যার মধ্য দিয়ে একীভূত হওয়া ৫ ব্যাংককে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে রূপান্তর করা হলেও ব্যাংকগুলোকে আবার প্রাইভেটাইজেশন করার সুযোগ তৈরি হয়েছে। ব্যাংকগুলোকে একীভূত করার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক যেসব সমস্যার মুখোমুখি হচ্ছে তা তুলে ধরে গভর্নর বলেন, ৫ ব্যাংকে সরকার প্রথম তারল্য সহায়তা দেয় ৪৭,০০০ কোটি টাকা। এরপরে এর পরিশোধিত মূলধন আরও ২০,০০০ কোটি টাকা দেওয়া হয় এবং ডিপোজিট প্রোটেকশন ফান্ড থেকে ১২,০০০ কোটি টাকা দেওয়া হয়। এই ৩২,০০০ কোটি টাকার মধ্যে ৩,০০০ কোটি টাকা ওই ব্যাংকগুলোকে দেওয়া হয়েছে। এই ৫ ব্যাংকে আমানত আছে ১,৩০,০০০ কোটি টাকা, কিন্তু ব্যাংকগুলোর পারফর্মিং লোনের পরিমাণ মাত্র ৩২,০০০ কোটি টাকা। নন পারফর্মিং লোনের পরিমাণ ১,৬৪,০০০ কোটি টাকা। গভর্নর বলেন, অন্যান্য দেশে এমন নন পারফর্মিং ব্যাংকগুলোকে যেভাবে রেজলিউশন করা হয়, সেখানে এগুলোকে একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয় এবং তারা সেখান থেকে তা আদায় করে। কিন্তু দুঃখজনক যে আমাদের এই ৫টা ব্যাংকের এসব নন পারফর্মিং লোনের বিপরীতে অনেকগুলোতেই উপযুক্ত নিরাপত্তা জামানত নেই এবং এগুলোকে ঋণ বলাটাও সঠিক হবে কিনা জানি না। এই টাকাগুলো চুরি হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে ১৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংক থেকে ওয়েজ অ্যান্ড মিনস এবং ওভারড্রাফট থেকে সরকারের ঋণের পরিমাণ ছিল ১৭,৫৯০ কোটি টাকা, যা গত ২২ এপ্রিল কমে ১১,১০৩ কোটি টাকায় নেমেছে। বাংলাদেশ ব্যাংক থেকে সরকার ২০,০০০ কোটি টাকা ঋণ নেওয়ার বিষয়ে প্রশ্নের জবাবে গভর্নর বলেন, এ তথ্য সঠিক নয়। তিনি বলেন, আমাদের কান্ট্রি রেটিং কমে গেছে, এতে আমাদের ঋণের খরচ, বেসরকারি খাতের ঋণের খরচ বেড়ে গেছে। এর মধ্যে একটি সংবাদ প্রকাশিত হয়েছে যে মার্চে বাংলাদেশ ব্যাংক ২০,০০০ কোটি টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দিয়েছে, যা সঠিক নয়। ডেপুটি গভর্নর হাবিবুর রহমান বলেন, গত ২ বছরে বাংলাদেশ ব্যাংক সরকারের কোনো ট্রেজারি বিল, বন্ড কেনেনি। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক সরকারের ব্যাংক, সেখানে অনবরত সরকারের আয়ের টাকা জমা হতে থাকে এবং সরকার তার প্রয়োজনে টাকা খরচ করে থাকে। এখানে টাকা ছাপিয়ে ঋণ দেওয়া বা ছাপানো টাকা ছিঁড়ে ফেলার কোনো ইস্যু নেই। মূল বিষয় হল সার্কুলেশনে থাকা কারেন্সি বাড়ছে কিনা। সম্মিলিত ৫ ব্যাংকের গ্রাহকদের জন্য প্রতিবেদনে কিছু ইতিবাচক দিক উঠে এসেছে। প্রথমত, বাংলাদেশ ব্যাংক বিষয়টি নিয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত না নিয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায়, যা গ্রাহকদের স্বার্থ বিবেচনার ইঙ্গিত দেয়। দ্বিতীয়ত, প্রয়োজনে সরকার করদাতাদের অর্থ থেকে আমানতকারীদের পাওনা পরিশোধের বিষয়টিও বিবেচনায় আছে, যা আমানতের সুরক্ষা নিয়ে আশ্বাস দেয়। তৃতীয়ত, ব্যাংকগুলোকে পুনরায় শক্তিশালী করতে রিক্যাপিটালাইজ করার পরিকল্পনা রয়েছে, যা ভবিষ্যতে ব্যাংকগুলির স্থিতিশীলতা বাড়াতে পারে। চতুর্থত, ব্যাংকগুলোকে পুনরায় বেসরকারীকরণের সুযোগ রাখা হয়েছে, যা দক্ষ ব্যবস্থাপনা ফিরে আসার সম্ভাবনা তৈরি করে। সব মিলিয়ে গ্রাহকদের আমানত সুরক্ষা ও ব্যাংকগুলির পুনরুদ্ধারের জন্য একাধিক বিকল্প পথ খোলা রাখা হয়েছে, যা একটি ইতিবাচক দিক। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।